নমস্কার, আমার 24-এ আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভাঙড়ে শান্তি ফিরছে, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ভাঙড়, কিন্তু গোটা রাজ্যে শতাধিক সাবস্টেশনের কাজ এখনো থমকে রয়েছে। আর ভাঙড় কাণ্ডের কথা মাথায় রেখে, ভাঙড়ের আন্দোলনের কথা মাথায় রেখে বিদ্যুৎ মন্ত্রী আরও সতর্ক, এবং যে কারণে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের কনফিডেন্সে নিয়ে এই সাবস্টেশনের কাজগুলো সম্পন্ন করার পথে হাঁটতে চাইছেন তিনি, এবং যে কারণেই বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন বিদ্যুৎ মন্ত্রী, অর্থাৎ কোনো ঝুঁকি নিতে চাইছেন না সরকার। এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুই বিশিষ্ট অতিথি। রয়েছেন ইন্ডিয়া পাওয়ারের কর্তা সোমেশ দাশগুপ্ত, আপনাকে স্বাগত জানাই, এবং আমাদের সঙ্গে রয়েছেন মৃগাঙ্ক মজুমদার, এসিডিসিএল এর প্রাক্তন কর্তা, আপনাকেও স্বাগত জানাই। শুরুতে একবার দেখে নিই, বিদ্যুৎ নিয়ে আর ঝুঁকি নিতে চায় না রাজ্য। 125টি সাবস্টেশনের ভাগ্য নিষ্কণ্টক করতে উদ্যোগী বিদ্যুৎ মন্ত্রী। শিগগিরই বৈঠকে বসছেন 100 জন বিধায়কের সঙ্গে। ভাঙড় এখন শান্ত, কিন্তু আন্দোলন ভাঁজ ফেলেছে বিদ্যুৎ মন্ত্রীর কপালে। কি হবে 125টি সাবস্টেশনের ভবিষ্যৎ? কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগ ও রাজ্যের নিজস্ব উদ্যোগ মিলিয়ে নির্মীয়মান সাবস্টেশন 125টি। যৌথ উদ্যোগের সাবস্টেশনগুলির জন্য ইতিমধ্যেই 4 কোটি টাকা অনুদান পাঠিয়ে দিয়েছে কেন্দ্র। সাবস্টেশন প্রতি গড়ে 1 একর ধরলে 125টি সাবস্টেশন করতে জমি প্রয়োজন 125 একর। ভাঙড় ছাড়াও বেশ কয়েকটি সাবস্টেশন এলাকায় অসন্তোষের খবর পাচ্ছে রাজ্য। ভুল ধারণা থেকে কুসংস্কার, এমনকি গোষ্ঠী কন্দল, অসন্তোষের নানা কারণ। যে এলাকা দিয়ে হাইটেনশন লাইনের তার যায় সেখানকার পুরুষরা বন্ধ্যাত্বে ভোগেন, এমন গুজব ছড়াচ্ছে। সাবস্টেশন হলে এলাকার উন্নয়ন হবে, জমির দাম বাড়বে, তাই চলতি দামে জমি দিতে নারাজ বহু মালিক। জমি অধিগ্রহণ নিয়ে শাসক দলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কোন্দলও সমস্যার জন্ম দিচ্ছে। রাজ্য প্রশাসনের কর্তারা মনে করেন পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই সমস্যাগুলি কোনো সমস্যাই নয়, কিন্তু ভাঙড় পরবর্তী পরিস্থিতিতে কোনো অসন্তোষকেই আর হালকাভাবে নিতে নারাজ বিদ্যুৎ মন্ত্রী। আরেকটা ভাঙড় যাতে না হয় সেজন্য উদ্যোগী তিনি। 125টি সাবস্টেশনের পথে যাতে আর কোনো কাঁটা না থাকে সেজন্য সংশ্লিষ্ট এলাকায় বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন বিদ্যুৎ মন্ত্রী। বাজেট অধিবেশনের আগেই বিধানসভায় 100 জন বিধায়কের সঙ্গে বৈঠক করবেন শোভনদেব চট্টোপাধ্যায়। সাবস্টেশনের প্রয়োজনীয়তা বুঝিয়ে এলাকায় ইতিবাচক প্রচারের জন্য অনুরোধ করা হবে বিধায়কদের। সাবস্টেশনের কাজ শেষ হলে রাজ্যের বিদ্যুৎ নকশাটাই বদলে যাবে, ভবিষ্যতের শিল্প পরিকাঠামো তৈরি থাকবে বলছেন বিশেষজ্ঞরা। লক্ষ্য একটাই, ভবিষ্যতের জমি আরো শক্ত করা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সবার সঙ্গে শ্রাবন্তী সাহা, কলকাতা। আমি প্রথমে মৃগাঙ্ক বাবুর কাছে আসি। মৃগাঙ্ক বাবু, আমরা যদি দেখি যে 125টা সাবস্টেশনের অনেকগুলোর ক্ষেত্রেই নানা রকমের জট রয়েছে, যেগুলোর কথা মাথায় রাখছে রাজ্য সরকার। সেই জটগুলোর ক্ষেত্রে এমনকি অনেক জায়গায় কুসংস্কার, কোথাও গোষ্ঠী কোন্দল, সব মিলিয়ে সিনারিওটা কি? প্রথমেই বলে রাখি যে একটা কথা তো অস্বীকার করা যাবে না, বা প্রত্যেকেই গ্রহণ করতে হবে, যে উন্নয়নের স্বার্থে বা উন্নয়নের সঙ্গে আমাদের এই বিদ্যুতের প্রয়োজন এ প্রশ্নাতীত, এবং বিদ্যুতের যে পরিমাণ উন্নতি হবে দেখা যাবে যে মোটামুটি দেখা গেছে একটা রাফ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী পরিসংখ্যানে যা বলছে যে বিদ্যুতের গ্রোথ বা উন্নতি যদি 10% হয়, সেক্ষেত্রে হয়তো আমাদের জিডিপি, যা সামাজিকের ক্ষেত্রে সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা 3 থেকে 4% কম হয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে বিদ্যুতের প্রয়োজন সর্বক্ষেত্রে, কৃষিক্ষেত্রে হোক বা আপনার দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে হোক, একবারে আমাদের শহরে যতটা বিদ্যুৎ পৌঁছেছে, কিন্তু পশ্চিমবঙ্গের গ্রাম কেন সারা ভারতবর্ষের গ্রামগুলোতে বা প্রতি পরিবার পিছু যে এখনও অনেক অনেক পিছিয়ে। সুতরাং এই জায়গাটাকে প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে 125টা সাবস্টেশন যেটা প্রস্তাবিত এই রাজ্যের জন্য, সেটা এনশিওর করা, সেগুলোকে বাস্তবায়ন করা, সেটা খুব জরুরি। হ্যাঁ, বাস্তবায়ন করা একান্তভাবেই জরুরি। তাতে হয়তো কিছু কম বেশি সময় লাগতে পারে, কিন্তু আমাদের এই লক্ষ্যটা স্থির রেখে আলোচনার মাধ্যমে কোথাও কিছু, এই যে অনেকগুলো প্রচার আসছে অনেক রকম, যেটা দেখছি আমরা, এই প্রচারগুলোর কিন্তু বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তো আমি একটু এখানেই আসবো আপনার কাছে সোমেশ বাবু, যে প্রাইভেট সেক্টর, প্রাইভেট পাওয়ারের ক্ষেত্রে সেখানে কি এ ধরনের বাধা আপনাদের ফেস করতে হয়? দেখুন, বাধা তো অবভিয়াসলি প্রাইভেট বা সরকার একই নেচারের বাধা, কারণ কাজটা একই রকম। যেটা আপনারা এখানে আলোচনা করছেন সাবস্টেশন নিয়ে, সাবস্টেশন অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অঙ্গ। এবার জানতে হবে যে সাবস্টেশন যেটা বলছেন 125টা সাবস্টেশন, ওর মধ্যে এগুলো কেন তৈরি হচ্ছে,
এটা একটা কারণ হচ্ছে গিয়ে কোয়ালিটি অফ পাওয়ার ঠিক রাখার জন্য, অর্থাৎ যে ভোল্টেজটা আমরা দেবো সেই ভোল্টেজটা যেন সবাই একরকম পায়। সেকেন্ড হচ্ছে দ্য অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার, সব জায়গায় যেন পাওয়ার আমরা পাঠিয়ে দিতে পারি, ছড়িয়ে দিতে পারি। এই দুটো কারণেই সাবস্টেশন হয়। এবার সাবস্টেশনে বিভিন্ন রকমের ট্রান্সমিশন লেভেলের আলাদা থাকে, 400 কেভি থাকে, 220 কেভি থাকে, 132 থাকে, আমি অত যাচ্ছি না টেকনিক্যালি। তো পারপাসটা ভেরি সিম্পল, যে আমি যখন কোনো সাবস্টেশন তৈরি করব, আমার একটা কাজ হচ্ছে গিয়ে সাবস্টেশনটা জমিতে তাকে উপস্থাপন করা, ওকে স্থাপন করা। সেকেন্ড হচ্ছে ওই সাবস্টেশন থেকে লাইনটাকে নিয়ে যাওয়া বাইরে দিয়ে, যেটাকে আমরা বলি লাইন। এই যে লাইন কনস্ট্রাকশন করা এবং তারপরে যে সাবস্টেশনটা তৈরি করা, দুটো নেচার অফ জব এক। সেটা প্রাইভেট কোম্পানি করলেও যা, গভর্নমেন্ট কোম্পানি করলে তা। তবে একটা কথা সত্যি, যে যেহেতু প্রাইভেট কোম্পানির স্পিডটা একটু বেশি, তাদের হয়তো প্রোটোকলগুলো একটু স্ট্রেট কাট, সেখানে হয়তো অত বেশি প্রসেস থাকে না, ওনারশিপটা অনেক বেশি, অ্যাকাউন্টেবিলিটি অনেক বেশি। তো সেসব জায়গাতে সবসময় এটা সরকার নিজেও স্বীকার করেন যে ডিস্ট্রিবিউশন বিজনেসের ক্ষেত্রে যত বেশি প্রাইভেটাইজ হবে, যত সরকার মনে করবেন যে আমি প্রাইভেটাইজ করব, প্রাইভেট ইনভেস্টমেন্টকে নিয়ে আসব, তত কিন্তু এই বাধাগুলো কমবে। তো আমি ঠিক এখানেই আসবো মৃগাঙ্ক বাবুর কাছে, যে উনি যেটা বলছেন যে আমরা দেখি যে আমাদের যে উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, সেটা অনেক, কিন্তু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোথাও যে প্রাইভেট পার্টিসিপেশন সেটা বাড়ানোর কথা বলছেন, সেটা বাড়ালে কিছুটা হলেও সমস্যার সমাধান হতে পারে। আমাদের এখন রাজ্যেই হোক বা দেশেই হোক উৎপাদন ক্ষমতা যথেষ্ট। যেমন একটা বলি, পরিসংখ্যান বলছে ডিসেম্বর 2016 আমাদের সারা দেশের উৎপাদন ক্ষমতা হচ্ছে 3,10,000 মেগাওয়াটের কিছু বেশি। সেক্ষেত্রে আমাদের যে পিক ডিম্যান্ড, অর্থাৎ সর্বোচ্চ যে প্রয়োজন সময়ে, সেটা হচ্ছে 1,42,000 কিছু বেশি। অর্থাৎ আমাদের অনেকটাই হাতে জায়গা আছে। কিন্তু প্রাইভেট বা স্টেট সেক্টর বলে ব্যাপারটা নয়। ব্যাপারটা যে জায়গাটা দাঁড়াচ্ছে, যে এই প্রাইভেট সেক্টর এলেও দেখবেন প্রাইভেট সেক্টরের দ্বার কিন্তু ট্রান্সমিশনেও খুলে গেছে, আগে ছিল না। জেনারেশনের ক্ষেত্রে খুলে গেছে, সেটাও আছে। কিন্তু যে সরকার যেখানে ইনভেস্টমেন্ট করে, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, সেই পরিমাণটা যত বিপুল হবে তত কিন্তু ত্বরান্বিত হবে। কেননা প্রাইভেট সেক্টর এলাকা ভিত্তিক করবে এবং তাদের সত্যি কথা বলতে কি একটা ইকুইটি রিটার্ন বা মুনাফার একটা ব্যাপার থাকবেই। যদি ব্যবসা এখনও আমাদের দেশে ডিস্ট্রিবিউশন বা গ্রাম, প্রত্যন্ত গ্রামে অনেক জায়গায়, শহর ছাড়াও, সেখানে কিন্তু আমরা বিদ্যুৎটাকে সাবসিডাইজ রেটে দিতে হচ্ছে। যেমন কারণ আমাদের এখনও লস অনেক বেশি, সুতরাং সেই সাবসিডাইজ রেটে দিতে হচ্ছে এবং সেই সাবসিডি রেট দিতে হলে সরকারের সাহায্য দরকার। আস্তে আস্তে হয়তো সেটা কমে যাবে, কিন্তু আর এই বড় পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচারে বড় পরিকাঠামো, আমি একটা কথা এখানে বলে রাখি, আমাদের দেশে অনেকগুলো বড় পরিকাঠামো, পরিষেবার জায়গা, বিদ্যুৎ, জল, এরকম অনেক জায়গায় সরকারের হাতে ছিল বলে কিন্তু 2008-এ সারা বিশ্বব্যাপী যে ধাক্কাটা এসেছিল, আমাদের কিন্তু সেই জায়গাটা থেকে অনেকটা বাইরে। এটা কিন্তু পরিসংখ্যান, ইকোনমিক্সরা বলেছে, আমার কথা নয়, এটা কিন্তু দেখা গেছে। তো আমি এখানে একটু সোমেশবাবুর কাছে আসবো। সোমেশবাবু, আপনাদের যেটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে এখন তো আমাদের যে বিভিন্ন রকমভাবে অনেক উন্নত প্রযুক্তি সেগুলো আসছে, যখন আমাদের যে জমি সত্যি সত্যি বিভিন্ন ক্ষেত্রে, শুধু এ রাজ্যে না, গোটা দেশে জমি একটা খুব বিতর্কিত ইস্যু, সেখানে দাঁড়িয়ে আরও স্লিক সাবস্টেশনের বিকল্প কোনো তার প্রযুক্তি, সেগুলো কি পরবর্তীকালে বা অদূর ভবিষ্যতে ব্যবহার করা যেতে পারে, মনোপড বা এরকম কিছু? আপনি একদম ঠিক কথা বলেছেন। সব জায়গাতে যেমন টেকনোলজির ইমপ্রুভমেন্ট হচ্ছে, তেমন এই যে ডিস্ট্রিবিউশনে যেটা আমরা আলোচনা করছি, সাবস্টেশন এবং তার কানেক্টেড লাইন, এতেও আমরা টেকনোলজি বেড়েছে। এখন জানেন যে সমস্ত সাবস্টেশনগুলো এসে গেছে, GIS অর্থাৎ গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন, তাতে প্রায় 1/3 জায়গা লাগে দেখেন আগের থেকে। আগে যদি আমি 20 একর জমি লাগতো আমার একটা 220 সাবস্টেশন করতে, আমি এখন 4 একর 3 একরের মধ্যে করতে পারছি। অর্থাৎ তার মানে হচ্ছে একটা বিরাট টেকনোলজি আমরা নিয়ে এসেছি, সব কোম্পানি নিয়ে এসছে, গভর্নমেন্টও নিয়ে এসছে, তাতে আমরা অল্প জমির উপরে বেস করে সাবস্টেশন করতে পারি। এবার যখন ট্রান্সমিশন লাইন তৈরি হচ্ছে বা যখন লাইন ডিস্ট্রিবিউশনের জন্য তৈরি হচ্ছে, তাতেও কিন্তু অনেক রকম, যেটা বললেন মনোপোল, নিশ্চয়ই মনোপোল এসছে। মনোপোল মানে হচ্ছে গিয়ে অল্প জায়গাতে পোলটা পোতা যাবে, এবং যেগুলো আমাদের কনভেনশনাল পোলগুলো আছে ওগুলো এখন ডিজাইন অনেক স্মার্ট হয়েছে। কিন্তু যাই হোক, আজকে আমি যেটা দেখেছি, আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি, আপনি মনোপোল পুতুন বা কনভেনশনাল পোল পুতুন যখনই কোনো গ্রামের মধ্যে দিয়ে বা কোনো অবভিয়াসলি যখন ডিস্ট্রিবিউশন লাইন তৈরি হবে, তো শহর দিয়ে হবে না, গ্রাম দিয়ে যাবে বা ফাঁকা জায়গা দিয়ে যাবে, সেখানে বেসিক্যালি এগ্রিকালচার ল্যান্ডের উপর দিয়ে যায়
এবার যখন আমরা ওইখান দিয়ে যাই তখন যে জমিগুলোর উপর দিয়ে পাওয়ার যায়, যে লাইন যায় বা উপর দিয়ে যে ট্রান্সমিশন টাওয়ারগুলো তৈরি করা হয়, তাতে কিন্তু কোনো বড় ঘনবসতি নেই। সেখানে যে জমিটা পাওয়া, যদি আমি 4 একর, যদি আমি 20 কাঠা জমিও পাই, আমি ওখানে 10 কাঠা জমিও পাবো। তার কারণ হচ্ছে কি ওখানে জমিটা চলে যাচ্ছে না। আমরা একটা কনসেপ্ট আছে, ওটাকে বলে ROW, অর্থাৎ রাইট অফ দ্য ওয়ে। তার জন্য আমরা একটা পে করি বা সবাই পে করে টু দ্য যে ল্যান্ড, যার ল্যান্ডটাকে ইউজ করছি আমরা। সুতরাং ওটা কিন্তু টেকনোলজি ডিপেন্ডেন্ট নয়। টেকনোলজি আনলে, আপনি ঠিকই বলেছেন, টেকনোলজি আনলে হয়তো জমির পরিমাণটা কমবে ট্রান্সমিশন টাওয়ারের ক্ষেত্রে, সাবস্টেশন বানানোর ক্ষেত্রে, কিন্তু যে ইস্যুটা আজকে ধরুন ভাঙড় বা জব হচ্ছে, ওটা কিন্তু সত্যিকারের জমির সাইজের জন্য নয়। আমি ঠিক এই জায়গাতেই আসবো, কারণ আমরা দেখেছি মহিষ বাথানে সেখানে খুব সাকসেসফুলি এই সাবস্টেশন সেটাকে বাস্তবায়ন করা গেছে।